যদিও দেশের পরিস্থিতি খুবই খারাপ, তবুও মুরাদ ভাইয়ের আহ্বানে বের হলাম। ভাই আমার বাসার সামনে ওয়েট করতেছিল। তো আমি বাইক নিয়ে রেডি হয়ে বের হয়ে ভাইয়ের সাথে দেখা করলাম। এরপর আমরা আমাদের গন্তব্য মুরাদ ভাইয়ের কাছ থেকে জানা যাক। হ্যালো, আমরা এখন যাচ্ছি সোনারগাঁ। গো। আমরা আনুমানিক বিকেল ৩টার দিকে রওনা দিয়েছি। আকাশের অবস্থা খুব একটা ভালো না। মুরাদ ভাই রেনকোট পরে বের হয়েছে। আমি রেনকোট নেই, যেহেতু এখনো বৃষ্টি হয় নাই। আর ওয়েদারও বলছে যে খুব একটা জোরে বৃষ্টি হবে না, ঝিরিঝিরি হবে, এরকম একটা আশা রেখেই বের হয়েছি। দেখি বাকিটা কি হয়। এত সুন্দর ওয়েদারটা আসলে রেনকোট পরে নষ্ট করে চাচ্ছিলাম না ফিল করার ক্ষেত্রে। জানি হয়তো সামনে একটা বিপদে পড়বো বৃষ্টির ভিতরে, তবুও তেরামি করে পড়লাম না আর কি। আমরা শুরুতে যাব সোনারগাঁর পানাম সিটি। সেখানেই শাখার যে দাপ্তরিক কর্মকাণ্ড চলতো, সেই পুরোনো আমলের আহ, ধ্বংসস্তূপগুলো দেখব। এরপর আমরা যাব হচ্ছে মেঘনা ঘাট। মেঘনা নদীর পাড়ে বসে চা খাবো। আমাদের গ্রুপের শুধুমাত্র আমরা দুজনই আজকে বের হয়েছি ঘোরার জন্য। বাকিরা সময় সুযোগের অভাবে বের হতে পারেনি। আমরা সোনারগাঁ যেভাবে যাচ্ছি, মধ্যবাড্ডা হয়ে রামপুরা যেতে হাতের বাঁ দিকে বনশ্রী যাওয়ার রোডে ঢুকবো। সেখান দিয়ে আমরা সোজা যাব স্টাফ কোয়ার্টার। স্টাফ কোয়ার্টার যাওয়ার পর আমরা আবার হাতের বাঁ দিক দিয়ে যাব তারাবো ব্রিজ। সেখান থেকে হাতের ডান দিক দিয়ে মদনপুর হয়ে যাব মোগরাপাড়া। তারপর যাব হচ্ছে পানাম সিটি। যতটুকু জানি ঢাকা থেকে সোনারগাঁর দূরত্ব ৩০ কিলোমিটার প্রায়। সেই হিসাবে খুব একটা সময় লাগবে না। যদিও আমরা এবার রাইড করতেছি ৬০ থেকে ৭০ কিলো স্পিডে। যেহেতু আমার এই বাইকের ইঞ্জিন রিবিল্ড করা, সো আমি খুব একটা বেশি জোরে টানতে পারবো না ব্রেকিং পিরিয়ড না পার পাওয়া পর্যন্ত। যেতে যেতে চলুন পানাম সিটি সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক আপনাদের। একসময় বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। তাই সোনারগাঁকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য, বন্দর আর নগরী। সোনারগাঁয়ের ভৌগোলিক অবস্থানের দিকে নজর দিলেই এর গুরুত্ব বোঝা যায়। সোনারগাঁ চারিদিক থেকে ৪টি নদী দ্বারা বেষ্টিত। উত্তরে ব্রহ্মপুত্র, দক্ষিণে ধলেশ্বরী, পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা। এমন ভৌগোলিক অবস্থান ছিল ব্যবসা বাণিজ্যের জন্য উপযুক্ত। তাই ১৩৩৮ সালে ফখরুদ্দীন মোবারক শাহের আমলে বাংলা রাজধানী ঘোষণা করা হয় সুবর্ণগ্রামকে, যা পরে সোনারগাঁ হিসেবে পরিচিত হয়। এদিকে রাস্তা একদমই ভাঙাচোরা। যারা এদিক দিয়ে আসবেন চিন্তা ভাবনা করছেন, তারা এই ভাঙাচোরা রাস্তার কথা মাথায় রেখে আইসেন। আমরা স্টাফ কোয়ার্টার চলে এসেছি। আমরা হাতের বাঁ দিকে মোড় নিব, এরপর সোজা চলে যাবো তারাবো ব্রিজের উপর দিয়ে। পুলিশের সিগন্যাল দেখে আমরা আসলে গাড়িটা স্লো করি, পরে দেখলাম যে আসলে আমাদের না, অন্য গাড়িকে সিগন্যাল দিয়েছি। এই এই মুরাদ ভাই, এই মুরাদ ভাই! আমার কমিউনিকেটর না থাকায় মুরাদ ভাইকে আমি আগে থেকে সতর্ক করতে পারিনি। আমরা ভুল রাস্তায় ঢুকছি, মুরাদ ভাই ভুল রাস্তায় ঢুকাই দিই। আমরা তো বেরিয়ে যাবো। আমাদের তো ব্রিজটা যাওয়ার কথা ছিল, এই যে তারাবো ব্রিজ দেয়া। এখনো আমরা যাওয়া যাবো, সমস্যা নেই। আইন এন্দা গেলে আবার কাশপুর ব্রিজ পার হইতে দিব। উনটা তারাবো ব্রিজ হইলে সোজা যেতে পারতাম, শর্টকাট ছিল। এন্দা একটু ঘুরে ঘুরে যেতে পার, সমস্যা নেই। আইন আমরা রাস্তা একটু ভুল করছি। যাই হোক, সদ্রানো যাবে, একটু ঘুরে যেতে হবে আর কি। কাশপুর হয়ে যেতে হবে এখন।
কি হলো এখন কেমন ব্যাগে লোমা এটা কি 4 চাকার গাড়ি যে ব্যাগে লোমো এদিকে রাস্তাঘাটগুলো আর অনেক ভাঙাচোরা, আর বৃষ্টির পানি জমে থাকার কারণে দেখা যায় রাস্তাটা আরো বেশি ন্যারো হয়ে গেছে। আমরা কাশপুর ব্রিজে চলে আসছি। এরপর মোগরাপাড়া হয়ে আমরা সোজা চলে যাবো পানামনগর। বাঁদিকে রাস্তাটা গিয়েছে সিলেটের দিকে, আর ডান দিকে হচ্ছে চট্টগ্রাম। তেরোশো ছেচল্লিশ সালে ইবনে বতুতা চীন, ইন্দোনেশিয়া ও মালয় দ্বীপপুঞ্জের সঙ্গে এর সরাসরি বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে সোনারগাঁকে একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী রূপে বর্ণনা করেন। রাজধানীকে কেন্দ্র করে ক্রমেই গড়ে ওঠে এক অভিজাত শ্রেণী, যারা ছিলেন মূলত বণিক বা ব্যবসায়ী। অভিজাত শ্রেণীর বসবাসের ফলে অন্যান্য এলাকা থেকে ব্যবসায়ী ও সওদাগরদের আনাগোনা লেগেই থাকতো এখানে। সেই সময় উঁচু শ্রেণীর লোকদের প্রয়োজনেই তাদের ব্যবসার সুবিধার্থে সুবর্ণ গ্রামে গড়ে ওঠে কিছু নগরী। এর মধ্যে পানামনগর অন্যতম। পানাম সিটি লেগেছিল হ্যাঁ পানাম সিটি হ্যাঁ কোন দিকে আরো সামনে তো মেঘনাদা হইতেছে মেঘনা করছি সামনে মোগরাপাড়ার আগেই আমরা পানাম সিটি মুরাদ ভাই যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছে, তাই হয়তো একটু কনফিউজ হয়ে গেছিল। যাই হোক, আমি তো অনেকবার গিয়েছি, তো আমি রাস্তাঘাট ওরকমভাবে চিনি। চলতে থাকুন, পৌঁছে যাব পানামনগর। পানামনগরের প্রবেশপথের লেখা থেকে জানা যায় 19 শতকের গোড়ার দিকে ধনী হিন্দু বণিকদের দ্বারা এ নগরের প্রসার ঘটে। এই এলাকা প্রসিদ্ধ ছিল মুসলিম কাপড় ও নীল ব্যবসার জন্য। আমরা কাছাকাছি চলে এসেছি। এখন আমরা হাতের বাঁ দিকে যে রুটটি গেছে এটি দিয়ে আমরা ভিতরে চলে যাব। পাশেই হচ্ছে চৈতি গার্মেন্টস। তো এখান থেকে সরাসরি যে রাস্তাটি গেছে এই রাস্তা ধরে বরাবর গেলে আমরা পানামনগর যেতে পারবো। আমরা সোনারগাঁ জাদুঘর এরিয়াতে চলে এসেছি। ডান দিকে গেলে জাদুঘরের মেন গেট পাওয়া যাবে। আমরা ঢুকলাম বাঁ দিকে সোজা গেলে পানামনগর। আমরা পানামনগরের গেটের সামনে চলে এসেছি। ওইটাই পানামনগর, এখান দিয়ে প্রবেশ করতে হয়। সামনে টিকিটের ব্যবস্থা আছে। টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে প্রতিজন। তবে এখানে কোনো গাড়ি পার্ক করা যায় না। আমরা রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদেরকে রাখতে দেয়নি। পরে আমরা অন্য একটা জায়গায় গিয়ে গাড়ি রেখেছি। পাশের একটি হোটেলে আমরা গাড়িগুলো রাখলাম এবং সাথে মুরাদ ভাই দুপুরের খাবারটা খেয়ে নিল। তো এর সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। আমাদের আর একটু দেরি হলে হয়তো বা আমাদের ভিজতে হতো পুরোপুরি। 450 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই পানামনগর বৃষ্টি ভেজায় এই ধ্বংসস্তূপ হওয়া পানামনগরটি যেন আরো বেশি আকর্ষণীয় মনে হচ্ছে, যা আসলে ক্যামেরায় বন্দি করার মতো না। সরাসরি না দেখলে বুঝবে না। আমরা দুই বন্ধু চলে আসলাম বৃষ্টি ভেজে শহরে বৃষ্টিতে ঘুরতে আমাদের ভালো লাগে, এটা কোনো সমস্যা নেই। যখন বৃষ্টি তখনই আমাদের ট্যুর শুরু। ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত ভিজতে ভিজতে বাইক রাইড করে গেছি। এটা কাছেই, ঢাকার আশেপাশে। এটা ব্যাপার না। চারিদিকে নিস্তব্ধতা, মৃত নগরীর পথে দু একটা মানুষ। মৃত কোলাহল আর অব্যক্ত ইতিহাস যেন জড়িয়ে আছে এই নগরীর প্রতিটি ইটে। পথের দুধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত ভবন আর কাঠামোগুলো যেন হারানো জৌলুসের কথা জানান দিচ্ছে। প্রায় 450 বছর আগে এই নগরী কতটা সমৃদ্ধ ছিল তা বারবার ভাবতে বাধ্য করে রাস্তার দুপাশের দ্বিতল ত্রিতল ভবনগুলো। পানামনগরে পথে হাঁটতে হাঁটতে মনে হতেই পারে ইশাখার আমলে চলে গেছে। কেমন যেন একটা রহস্য জড়িয়ে আছে জায়গাটিতে। প্রতিটি ধ্বংসস্তূপে যেন জড়িয়ে আছে এক একটা কাহিনী। যদিও ধ্বংসস্তূপ বলছি, তবুও এর আকর্ষণের নেই কমতি। ভবনগুলোর
নির্মাণ শৈলী দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। এই এলাকা প্রসিদ্ধ ছিল মসলিন কাপড় ও নীল ব্যবসার জন্য। বর্তমানে দর্শনার্থীরা যে পানাম নগর দেখতে যান, সেখানে একটি মাত্রই পাকা রাস্তা। ৬০০ মিটার দীর্ঘ আর ৫ মিটার প্রস্থ এ রাস্তার দুপাশে রয়েছে সব মিলিয়ে ৫২টি ভবন। ভবনগুলোতে স্থানীয় নির্মাণ শিল্পের ছোঁয়া থাকলেও মূলত নির্মিত হয়েছে ইউরোপীয় ও মোগল স্থাপত্য রীতির মিশ্রণে। একতলা থেকে তিনতলা পর্যন্ত ভবন রয়েছে এখানে। ভবনের দেয়ালগুলো বেশ প্রশস্ত। দেয়ালগুলো বিভিন্ন আকৃতির ইট আর সরকি দিয়ে তৈরি। কিছু কিছু ভবনের দেয়ালের অলঙ্করণ দেখার মতো। নানান ধরনের নকশা, রঙিন কাচ, পাথর, কড়ি, চীনামাটি, টেরাকোটা ব্যবহার করা হয়েছে অলঙ্করণের জন্য। অধিকাংশ ভবনের মেঝে ধ্বংস হয়ে গেলেও কয়েকটি টিকে আছে। বিশেষ করে যে ভবনগুলোতে আনসারদের অবস্থান, মেঝেগুলোর বেশিরভাগই লাল, সাদা, কালো মোজাইক করা এবং কয়েকটিতে দেখা যায় সাদা কালো মার্বেল। এখন আমরা যে আধুনিক ঢাকা শহরে থাকি, সেখানে প্রতিনিয়তই শঙ্কিত থাকতে হয় অপরিকল্পিত নগরায়নের কারণে। কোনো বড় ধরনের দুর্যোগ হলে পালিয়ে বাঁচার জায়গাটুকু নেই এই শহরে, আর বাড়ির সামনে ফাঁকা জায়গা বা উঠান তো কল্পনার বাইরে। ভাবতে অবাক লাগে, ৪৫০ বছর আগে মানুষের কাছে পরিকল্পিত নগরায়নের গুরুত্ব থাকলেও আধুনিক সময়ে এসে আমরা উপলব্ধি করতে পারছি না। পানামের এরিয়া শেষ। হ্যাঁ, পানামের এরিয়াতে। হ্যাঁ, আমরা আছি এখন পানাম নগরের পানাম সিটি। আমি এবং আমার ফ্রেন্ড বিপ্লব, মিরাজ ভাই, শুভ ভাই, আপনাদের খুব মিস করতেছি। ইউসুফ, আপনাকেও খুব মিস করলাম, কিন্তু আপনারা আসবেন না। আপনাদের একটাই কথা, দেশের পরিস্থিতি ভালো হোক, দেশের পরিস্থিতি ভালো হোক, দেশের পরিস্থিতি ভালো হোক। হবে না ভাই, আমরাও তো আসলাম, আপনাদের মিস করছি, এতটুকুই বলার। চলে আসেন। হ্যাঁ, পানামকে পরিকল্পিত নগর বলাই যায়। এর নগরের প্রায় প্রতিটি ভবনের সাথে রয়েছে ফাঁকা জায়গা বা উঠান। কোনোটি সামনে, কোনোটি পেছনে, আবার কোনোটি বাড়ির মাঝখানে। রয়েছে পানির কূপ ও বাঁধানো পুকুরঘাট। নগর এলাকার চারপাশ ঘিরে রয়েছে গভীর খাল, যা নগরের প্রতিরক্ষার জন্য তৈরি পরীক্ষা বলে ধারণা করা যায়। পানাম নগরের প্রকৃতি আর কোলাহলমুক্ত পরিবেশ মুহূর্তের মাঝেই আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। পানাম নগরী দেখার পর আমরা চললাম জাদুঘরের দিকে। আমরা আজকে অবশ্য জাদুঘরে ঢুকবো না, জাস্ট আপনাদের জাদুঘরের রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্যই যাওয়া। মূলত আমরা যে পথ দিয়ে এসছি সেই পথ দিয়েই যাব। আচ্ছা, মেন গেট, এটা হচ্ছে মেন গেট। এখানে আর আজকে ঢুকবো না, তা অনেক সময় হয়ে গেছে, বিকেল হয়ে গেছে প্রায়। এখানে টিকিট লাগে। ভাই, টিকিটের মূল্য কত? 50 টাকা পার পারসন, না? জাদুঘরের পাশ দিয়েই আরেকটি রোড গিয়েছে মেঘনা নদীর দিকে। তো আমরা ওই রোডটি ধরে মেঘনার দিকে যাব। এখানে আমার একটা বন্ধু আছে আলামিন, তার সাথে দেখা করবো এবং কিছুক্ষণ গল্প সল্প করে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো। ভাই, মেঘনা ঘাট সামনে না? মেঘনা ঘাট, বৌদ্ধ বাজার কি সামনে? আমার বন্ধুর সাথে এখানেই দেখা করব, যেহেতু পাশে মসজিদটি আছে আর আসরে আজান দিয়ে দিয়েছে, তো এই সুযোগে নামাজটা আদায় করে নিব। আমি এর আগে যতবার এসেছিলাম তখন এখানে একটি ছোট সাধারণ একটি মসজিদ ছিল, কিন্তু বন্ধুর কাছে জানতে পারলাম যে সরকারি অর্থায়নে এই মসজিদটিকে এখন বর্তমানে এই রূপটি দেওয়া হয়েছে। মসজিদটি খুব সুন্দর সুন্দর হয়েছে। নামাজ পড়েছি এখানে, দেখে ভালোই লাগলো। আর এই হচ্ছে আমার বন্ধু, তার সাথে কতক্ষণ আমরা আড্ডা মারলাম, গল্প করলাম। তো এখন ফিরতি পথে যাওয়ার পালা। তো দেখা হবে বন্ধুরা আবার কোনো নতুন একটি ব্লগে।